আমি দুই হাতে ধরে চিৎকার করে কান্না করতেছিলাম যে এগুলো আমার বাচ্চার রক্ত। ছড়া বুলেট মারলো, মারার পর আমি ওইখানে বসে রয়েছি, আমি তো দুই চোখ ব্লাইন্ড। ওই সামনে যাই, ওখানে আমার একটা গুলি করে, আমার গুলি এই যে এই জায়গায় ডাইরেক্ট। নাফিসার লাশ নিয়ে আমি বাড়ি চলে যেতেছি, আমার স্বপ্ন এখানেই শেষ। আমাকে ফায়ার করে, তারপরে হচ্ছে এই হাতে মানে চোখ অন্ধকার হয়ে গেছে। মুখ তো বারবার পিছলিয়ে পড়ে যাচ্ছে, কপালে যেহেতু গুলি লাগছে, পরে এটা আসলে বুঝতে পারছি যে ওর মাথার খুলি ভেঙে যে বের হয়ে গেছে, খুলির এগুলো এখানে আমার ধারালো লাগতেছিল। হঠাৎ করে একটা বিকট শব্দ হলো, আমার পাটা একদম ব্লাস্ট হয়ে যায়। সিঁড়ির উপরে তিনজন পুলিশ গিয়ে আমার বাচ্চার বুকের উপর পাড়াইছে। আমি তো গর্বিত মা হতে চাইনি, আমি তো চেয়েছিলাম আর বাচ্চা নিয়ে বেঁচে থাকতে। শেষ হয়ে গেছে, আমার ছেলে নিঃশেষ হয়ে গেছে। সেই সময় আমার ছেলেকে কেমনে পাড়াই। এই শহরের বাতাসে আজও ভেসে আসে বিক্ষোভের গন্ধ। এই রাজপথ জানে কে লড়েছে শেষ রক্তবিন্দু পর্যন্ত। 2024 মেধার প্রশ্নে ন্যায়ের দাবিতে রক্ত ঝরিয়েছিল বাংলার সন্তানেরা, কিন্তু ক্ষমতায় থাকা শাসকেরা তাতে দেখেছিল বিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গ। 2024 বাংলাদেশ দেখল পুলিশের ট্রিগারে স্বজাতির মৃত্যু। শহীদ হলেন আবু সাইদ, ফারুক, ওয়াসিম, মুগ্ধ, ফাইয়াজ। তারা ছিল এই মাটিরই সন্তান, নিরপরাধ, স্বপ্নবাজ। কেবল কোটা নয়, এই সংগ্রাম ছিল মুক্তির, স্বৈরাচার প্রতিরোধের। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে নতুন সূর্য উঠেছিল বাংলার আকাশে। শহীদদের রক্ত শুধু স্মৃতি না হয়ে যেন হয়ে থাকে অঙ্গীকার। প্রতিটি বিশ্ববিদ্যালয় চত্বরে, প্রতিটি বইয়ের পাতায় লেখা থাকুক এই আন্দোলনের গাথা। সব মানুষকে ইতিহাস পড়তে বা জানতে হয় না, কিছু মানুষ নিজের অজান্তেই ইতিহাস হয়ে ওঠেন। জুলাই গণ অভ্যুত্থান আমাদের তেমনই কিছু মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। কেউ ফিরেছেন শরীরে ক্ষত নিয়ে, কেউ ফিরেছেন হারানো দৃষ্টি, হারানো অঙ্গ নিয়ে, আর কেউ ফিরেছেন শুধু একটি ছবি হয়ে, একটি নাম হয়ে, কিছু অমলিন স্মৃতি হয়ে। কোনো মা আজও সন্তানের জন্য অপেক্ষা করেন, কোনো বাবা নীরবে বয়ে বেড়ান এক অনন্ত শূন্যতা। কোন বন্ধু আজও ভুলতে পারেন না শেষ কথোপকথন। আবার এমন মানুষও আছেন যারা প্রতিদিন নতুন করে বাঁচতে শেখেন, শরীরের সীমাবদ্ধতাকে মেনে নিয়েও স্বপ্ন দেখা বন্ধ করেন না। আজকের এই আয়োজন স্মরণ করার, শ্রদ্ধা জানানোর আর শোনার। দর্শক, চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন আমার প্রতিরোধের আগুন, আপনাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি দীপ্তি চৌধুরী। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, দ্বিগুণ জ্বলে যেন, দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন। আনে মুক্তি আলো আনে, আনে লক্ষ্য শত প্রাণে, শত লক্ষ্য কোটি প্রাণে। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন। দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনের বিশেষ অতিথিদের সাথে আপনাদের পরিচয় করাবো এখন। একেবারে আমার হাতের ডান দিকে রয়েছে একটা ছোট্ট বন্ধু, তবে তার সাহস ছোট নয়, আকাশ সমান সাহস নিয়ে যে রাজপথে ছিল জুলাইয়ের অভ্যুত্থানে। লাবিব হোসেন, সে পানি দিচ্ছিল আন্দোলনকারীদেরকে এবং তার বুকে গুলি লাগে। আজও তার এই বুক থেকে এই পেট পর্যন্ত এখানে কেটে তাকে অপারেশন করা হয়েছে। লাবিব, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আজকে আমাদের এখানে এসেছো। শহীদ মীর মুগ্ধ, সেই তৃষ্ণা আমাদের যে মেটাতে চেয়েছিল, মুগ্ধর কথা আমরা সবাই জানি। মুগ্ধ যখন গুলি খায় ঠিক তার পাশেই আন্দোলন করছিল মুগ্ধর বন্ধু, এবং মুগ্ধের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ যে কোলে করে হসপিটাল নিয়ে গিয়েছিল, সেই বন্ধু আজকে আমাদের মাঝে রয়েছে, নাইমুর রহমান আশিক। অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। আমাদের মাঝে এখন রয়েছে সেই জুলাই যোদ্ধা যার হাতে
এত পরিমাণ গুলি লেগেছে যে হাতটা তার দেখা যায় বটে, তবে এখন সে হাত দিয়ে কলমও ধরতে পারে না, তার লেখাপড়া বন্ধ করতে হয়েছে এবং এই হাতটা তার থেকেও নেই। রয়েছে মোহাম্মদ শাহিন মিয়া। তো সবচেয়ে মানে কঠিন এবং কষ্টটা বয়ে বেড়ান মনে হয় শহীদের বাবা মারা। আমরা ভীষণ কৃতজ্ঞ যে আমাদের আয়োজনে আজকে দুজন শহীদের মা এসেছেন, একজন শহীদের পিতা এসেছেন। রূপালী আক্তার বিউটি, তিনি শহীদ জয়ের মা, এক বুক শূন্যতা নিয়ে তিনি আজকে আমাদের মাঝে এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। যিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন, এখনো মাথার মধ্যে অনেকগুলো ছড়া গুলি, দুই চোখেই দেখতে পাননি বেশ কিছুদিন, তারপরে একটা চোখ একেবারে নষ্ট হয়ে গেছে, আরেকটা চোখে এখন অনেক পাওয়ারের চশমা পরে তিনি কোনো রকম দেখতে পান। আরিফুল ইসলাম তনয়, আমাদের মাঝে আরেকজন শহীদের জননী রয়েছেন, যিনি ছেলের পকেটে, আমরা যে সেই কবিতা পড়েছিলাম যে রক্তাক্ত চিঠি নিয়ে মারা গেছে 52 ভাষা আন্দোলনে, ঠিক তেমন একটি রক্তাক্ত কবিতা লেখা কাগজ তিনি পেয়েছিলেন তার শহীদ সন্তানের কাছে। কাজী লুলুল মাখমিন, শহীদ শেখ ফাহমিন জাফরের মা রয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এক তরুণ যিনি হয়তো ছুটে বেড়াতেন, বাইক চালাতেন, অনেক কিছু করতেন, তিনি আজকে একটা প্লাস্টিকের পায়ের সাহায্যে কোনো রকমে হাঁটেন, তার বাম পাটি তিনি হারিয়েছেন এই আন্দোলনে। জাকির শিকদার রয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ, এসেছেন আপনি। আমাদের সাথে রয়েছে শহীদ নাফিসা হোসেন মারওয়ার বাবা, যে 5ই আগস্ট আমরা যখন সবাই উদযাপন করছি তখন সে আনন্দ মিছিল নিয়ে আসছিল, কিন্তু তখন যে গুলি বন্ধ হয়নি সে আসলে জানতো না এবং গুলি তার জীবন কেড়ে নিয়েছে। আবুল হোসেন রয়েছেন তার বাবা। আসসালামু আলাইকুম, স্বাগতম। যে ইতিহাস আপনারা নিজেদের আত্মত্যাগের বিনিময়ে, আপনজন হারানোর বিনিময়ে লিখেছেন, সেটা সবচেয়ে ভালো আপনারাই জানতে পারবেন। রূপালী আন্টি, আমাকে একটু বলেন যে জয় কেমন করে শহীদ জয় হলো? 18 জুলাই আন্দোলনে যায়, আমি জানি না, ও খালি গায়ে ছিল তখন, আমি ওর সারা গা খুঁজে খুঁজে দেখছিলাম যে কোথাও ব্যথা পাইছে কিনা। পরের দিন 10:30 শুক্রবার 19 জুলাই 10:30টার সময় আমি ওকে ঘুম থেকে ডেকে আমি উঠালাম, উঠে বললাম যে নাস্তা খাবে না? সে উঠে নাস্তা খাইলো, একটু বেশি কিছু খায়নি। তারপর মসজিদে যাওয়ার জন্য গোসল করে ড্রেসিংয়ের সামনে দাঁড়ায় থাকে, পাঞ্জাবি পরে আতর দিতেছিল। তারপরও বের হয়ে গেছে। আমি নামাজ শেষে ও ফোন দিছি, বাবা তুমি বাসায় আসো, নামাজ তো শেষ। তারপর 3:30টার দিকে ও কবরস্থানের ওই দিক দিয়ে আরো বন্ধু বান্ধবেরা সবাই মিলে যায়, মুগ্ধর তখন দাফন হয়। ওটা দেখে ওর কবর জিয়ারত করে ওরা ওখান থেকেই চলে গেছে। তারপর ওর সাথে আমার লাস্ট কথা হয় 5:32-এ। আমার কথা বলার হয়তো 5-7 মিনিট পর ও গুলি লাগে। তারপর নামাজ পড়ে আমি এই রুম থেকে ওই রুমে গেছি, তখন আমার ফোনে একটা আননোন নম্বর থেকে ফোন আসছে, ও মাথায় হেভিলি ইনজুর, মনসুর আলী মেডিকেলে আছে, আপনারা আসলে ভালো হয়। কিন্তু যাই আমরা যখন এমার্জেন্সিতে ঢুকলাম, ওখানে আমার বাচ্চা শোয়ানো ছিল, আমি তো জানি না যে এটা আমার বাচ্চা। আমি ওখানে যাই বলতেছি আমার ছেলে কই, আমার ছেলে কই, আমার ছেলে দেখান। তারপর ওর বাবাকে আর আমাকে এক জায়গাতে এরকম বসায় একটা ডাক্তার 5 মিনিট পর আসে বলল যে মা আপনার সন্তান নাই। তখন আমি চিৎকার দিয়ে ওখানে পড়ে যাই। তখন ডাক্তাররা বলতেছে মা কান্না করেন না, জোরে কান্না করেন না, বাইরে আওয়ামী লীগের লোক আছে, পুলিশেরা আছে, এসে আপনার ছেলেকে নিয়ে যাবে। তখন অ্যাম্বুলেন্সে করে আমার ছেলে করা উঠায় দিছে, তারপর আমার কয়েকজনে ধরে উঠায় দিতেছে। তখন দেখি ট্রেসার ভর্তি আমার ছেলের রক্ত দিয়ে মাখানো। আমি 2 হাতে ধরে চিৎকার করে কান্না করতেছিলাম যে এগুলো আমার বাচ্চার রক্ত। বাসায় নিয়ে যায় আমি কান্না করতে পারছি যে আমার ছেলে নাই, আমার ছেলে। আমি আমার ছেলের হাত ধরে যখন আমি এরকম করতেছিলাম, আমার ছেলের হাত নরম ছিল, শক্ত হয় নাই, কিছু হয় নাই। আর রক্ত দিয়ে এত রক্ত, মানে চাদর, হাসপাতাল থেকে চাদর দিছিল, অনেক মা বোনেরা তাদের হিজাব দিয়ে আমার ছেলের মাথা বেঁধে দিছিল। আমার ছেলের ভিডিওটা দেখলে হয়তো আপনারা দেখবেন, ওই ভিডিও আজও আমি দেখিনি। আপনাকে বলার কোনো ভাষা নাই আন্টি, আপনাকে সান্ত্বনা দেওয়ারও কোনো ভাষা নাই।
আপনার ঋণ শোধ করারও কোনো কিছুই আমাদের কাছে নাই আন্টি। আপনার যে চোখের পানি মোছাবো এই সাহসটুকুও নাই। আমি আমার ছেলের হাত পা মুখ সব ধরে ধরে আদর করতেছিলাম। আমার ছেলে মনে হয় ঘুমিয়েছিল। তারপর আমাদের বাড়িওয়ালা খবর দেয় যে তাড়াতাড়ি দাফন করেন, না হলে সমস্যা হবে, পুলিশ আসবে। আমার ছেলে, আমরা একদম নিরীহ লোক। আন্টি আপনি গর্বিত মা না বলেন? আপনার গর্ব হয় না আপনার এত সাহসী একটা ছেলে ছিল? গর্বিত হই, কিন্তু আমি তো গর্বিত মা হতে চাইনি। আমি তো চেয়েছিলাম আমার বাচ্চাদের নিয়ে বেঁচে থাকতে। এটুকুর পরে আসলে অনুষ্ঠানটা কিভাবে কন্টিনিউ করব, কিন্তু এরকম শত শত হাজার হাজার গল্প আছে। আরিফুল ইসলাম তনয়, আপনার কাছে আসে, মানে এই আপনাদেরও যে কোনো কিছু এরকম হতে পারতো, জয়ের মতো হতে পারতো। একটু বলেন যে আপনার কাছে আসলে জুলাই কি ছিল, কেন আপনার মনে হয়েছিল যে আমি ঘরে না থেকে রাজপথে থাকবো? আমার আন্দোলন ছিল খুবই কম। আমার আন্দোলন ছিল, আমি 11:30টার দিকে বের হয়ে আমি গুলিবিদ্ধ হই 5:30 থেকে 6টার মধ্যে। প্রথম দিক থেকে আমি অলঙ্কার ফ্রন্ট লাইনে ছিলাম, সামনের দিকেই ছিলাম। তো পরবর্তীতে আপনার 4টার দিকে আমি হঠাৎ করে ফ্লাইওভার উপরে উঠি। একটু সামনে আগানোর পরে দেখে হলো সাদা কালার একটা ওই যে পুলিশের এপিএস গাড়ি না কি জানি ওইটা। তো ওইটা দেখার পর আমরা বলি যে আপনারা পিছনের দিকে মুভ করেন, আমরাও আপনাদের আক্রমণ করব না, আপনারাও কোনো গুলি করেন না। তো যাত্রাবাড়ি ফ্লাইওভারটা আপনার 2টা সাইড, আমি এই সাইডের থেকে টপকে আপনার ওই পাশে আসি। ওই পাশে আসার পর হঠাৎ করে একটা স্নাইপারের শটের আওয়াজ শুনি। আমি যে জায়গাটা দাঁড়ানো ছিলাম সেই জায়গায় একজনের মাথার এদিক দিয়ে গুলি ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায় আমার সামনে মগজ সহ। ওর মাথায় যে গুলিটা খাই সেটা হলো আপনার টোটালি ফ্লাইওভারের বাইরে থেকে, হইতে পারে কোনো বিল্ডিংয়ের ছাদ হইতে পারে। ওই পাশেই তো আপনার লাশটা পড়ে আছে। তো আমি জাস্ট ওকে দেখার জন্য যে পুলিশের গাড়িটাকে আমি জাস্ট এরকম মাথাটা ঘুরাইছি। আমার 5 থেকে 7 হাত হবে এরকম জায়গা থেকে আমার 6টা বুলেট মারার পর আমি ওইখানে বসে রয়েছি। আমি তো 2 চোখ ব্লাইন্ড, আমি আর কিছুই দেখতে পাই না। তা ওই সময়টা আমার কাছে মনে হয়েছে যে আমি মৃত্যুর একবারে ধরতে গেলে মানে আজরাইল আসছে, ছুঁয়া চলে গেছে। কিছুক্ষণ পর ওইখানে একজন ভাই আসছিল, সম্ভবত মাদ্রাসারই হবে, আমি দেখি নাই। আমি বসে আসার পর উনি আমার কাঁধে হাত দিয়ে বলতেছে ভাই উঠেন। আমি মনে করছি হয়তো মানে পুলিশ বা কোনো কিছু। আমি ঘাবড়াই গিয়ে আমি বলছি কে পরে আমার বলতেছে যে ভাই আমি আপনার আন্দোলনের সাথী। তো আমার ওই জায়গা থেকে রিক্সা দিয়া ওরা 2 জন আমার দহিরা নিয়ে যাওয়ার পর পরবর্তীতে ওই জায়গা থেকে আপনার গেলাম রেটিনাতে। আমি জাস্ট বলতেছিলাম যে আপনি আমার করেন, ওই চোখ তো ব্লার হয়ে রয়েছে, আপনি আমার একটু পানি দিয়ে চোখটা পরিষ্কার করলে আমি দেখতে পাবো। তারপরে আপনি দেখতে পেলেন কবে? আমি দেখতে পাইছি আপনার 18 জুলাইয়ের পরে 18 জুলাইতে আমি তারপর আপনার চক্ষু বিজ্ঞান হাসপাতালে আসি সন্ধ্যার সময় ট্রিটমেন্ট নিতে। 19 জুলাইতে অপারেশন হয় সকালের দিকে অপারেশন হওয়ার পর তারা প্রথম দিকে বলে যে অপারেশন ওটি কইরা আমার ডিসচার্জ দিয়ে দিব। পরবর্তীতে হঠাৎ করে ওই জায়গার মধ্যে একটা কথা আসে যে শেখ হাসিনা আসবে আহতদেরকে দেখতে। ওই সময় হাসপাতালগুলোতে আপনি ছিল টোটালি সিন্ডিকেট। আপনার টেস্টের একটা রিপোর্ট করাতে গেলে টাকা দেওয়া লাগতো এক্সট্রা। ডান চোখটার আলো ফিরা পেয়ে আমি একমাত্র ধরবো প্রাইভেটে সে ডাক্তারটা, তার জন্য সে নিজে আমারে বলে যে আমি জানি না তোমার 18-19 জুলাইতে কী ক্ষত হয়েছিল, তুমি কি ট্রিটমেন্ট, তোমার ডাক্তার কেমন ওটি করাইছে সরকারি হাসপাতালে। কিন্তু আমি মনে করি যদি ওই সময়টায় তুমি যদি আমার কাছে আসতা তাহলে ওই চোখের হয়তো আমি কিছু একটা ইমপ্রুভ করে দিতে পারতাম। প্রথম কন্ডিশন। আপনার মাথায় এখনো গুলি আছে? আমার মাথায় এখনো 6টা বুলেট 23টা আছে, 24টা ছিল, কিছুদিন আগে একটা বের করেছি সিএমএস থেকে। এটা তো আপনার সমস্যা হচ্ছে না? সমস্যা হয়, ব্যথা করে। তারপর আমার কানের দিকে আছে, নাকের দিকে আছে, চোখের দিকে আছে, এই চোখের দিকে একটা আছে, মাথায় আছে অসংখ্য। আর হলো গিয়ে যে সময় 6টা বুলেটগুলো আর কি হাতের মধ্যে বাঁচবে, আঙ্গুলের মধ্যে বাঁচবে, এগুলা যদি সম্ভব হয় আমি বাইর করে ফেলাই। আমি এত কঠিন শো আসলে আমার জীবনে আমি খুবই কম করছি। আমি জানি না কথা কীভাবে কন্টিনিউ করতে হয়। লাবিবা, আমি তোমার কাছে একটুখানি আসি। বাবা, তুমি ক্লাস 6-এ পড়ো, তো এত ছোট মানুষ কেন আন্দোলনে গেলা দেখি, বলো দেখি। কি তোমাকে মনে হইলো যে আমি বসে থাকবো না, আমি যাব? বড় ভাইদের সাথে গেছিলা? ওই 19 জুলাইয়ে আমাদের এলাকায় একটা ভাই 18 জুলাই হেয়ার সাথে গিয়েছিলাম, গুলিবিদ্ধ হয়ে হাতটাই হয়ে যায় হে হসপিটালে। এখন এইটার মানে ইয়েতে সাহস আমি গিয়েছিলাম, মানে হেরি করছে গুলি, একটা অহংকার আয় পড়ছে এর ভিতরে,
পুলিশের ভিতরে। এই শুক্রবারে 19 জুলাই নামাজের পরে আম্মুকে না বলে ঘর থেকে আইসা পড়ছি। ঘরের হারবাগ তো এমন মানে গুলাগুলি হইতেছে, আমাদের এলাকার অনেক বাইরে আহত হয়েছে। এখন আমি ওদেরকে চিনতামও না, আর কিছু কিছু চিনছে ওদেরকে আমি টাই না ইয়েতে রিক্সাতে উঠে দিয়েছি। উঠে দেওয়ার পরে আমি যখন সামনে যাই, একটু সামনে আসলো ট্রাক আসলো 2টা, ওই সামনে যাই, ওখানে আমার একটা গুলি করে আমার গুলি এই যে এই জায়গায় ডাইরেক্ট লাগার পর আমি 1-2 মিনিট এই সাইডে আসলাম বৈশা, 3-4 জন আইসা আমার কেউ উঠাই নিয়ে যায়। আমি এখন মানে কি জ্ঞান ট্যান হারাই ফেলছিলাম, খালি একটুকু জানি আমার উঠাই নিয়ে গেছে। এরপরে আমার জ্ঞান এই 1-2 ঘন্টা পর আসে। আমি ওখান থেকে হসপিটাল ঢাকা মেডিকেলে। এরপরে আমি হাত দিয়ে আমার নাম্বারটা আমার নাম্বারটা লিখে দিই। এখন আমার আম্মুরে ফোন দেয়, ও রাত 8টার দিকে আম্মু আসে। এরপরে সারা রাত চলে গেছে, আমার চিকিৎসা অবশ্যই কিছুই হয় নাই। 20 জুলাই আমি 3টা পর্যন্ত আমি কেমন যে করছি এটা আমি জানি। এরপরে আমার অপারেশন হয়। অপারেশন হওয়ার পরে আমি একদিন মোটামুটি অবশ্যছিলাম। এরপরে আমার জ্ঞান আসে। এরপরে 1 মাসের মতো ছিলাম হসপিটালে। 1 মাস পরে আসলাম বাসায়। এখন কি সুস্থ আছো? হ্যাঁ, এখন হালকা পাতলাই হয়, ব্যথা হয়? ব্যথা হয় হালকা। আমাদেরকে একটু দেখাবা তোমার ওই কাটা জায়গাটা? এই যে এই বাচ্চাটার বয়স 12 থেকে 13 বছর, এবং বাঙালি জাতি কিন্তু প্রজন্মের পর প্রজন্ম এটাকে জিদ বলেন, এটাকে চেতনা বলেন, এটাকে প্রতিরোধ বা প্রতিবাদের ভাষা বলেন, অনুভূতি বলেন, ওরা কিন্তু এরকমই। তাই কোনো জেনারেশনের সাথে এই ধরনের স্বৈরাচারী মানে শাসন চলবে না আসলে বেশি দিন। সো এইটা আসলে পরবর্তীতে যারা শাসক হিসেবে আসবেন, আছেন, ছিলেন, সকলের জন্য এটা একটা শিক্ষা। যদিও আমরা ভুলে যাই বারবার, 1971-এও তো এরকম অনেক গল্প আছে। সো অনেক সাহস বাবা, কিন্তু সাবধানে থাকবে সব সময়, ঠিক আছে? আচ্ছা, একটুখানি আমি আঙ্কেলের কাছে একটু শুনতে চাই। আবুল হোসেন আঙ্কেল শহীদ নাফিসা হোসেন মারওয়ার বাবা। নাফিসা এইচএসসিতে পড়তো, তাই না? এইচএসসি পরীক্ষা কয়েকটা দিয়েছিল, 6টা পরীক্ষা দিয়েছে, বাকি ছিল আচ্ছা, আপনি গাজীপুরে থাকেন, তাই না? জি, আমি গাজীপুরের টঙ্গী এরশাদনগরের একটা বস্তিতে থাকি। আচ্ছা, আপনি পেশায় কি করেন? পেশায় তখন একটা চায়ের দোকানদার ছিলাম। আর নাফিসা আপনার কত নম্বর সন্তান? নাফিসা আমার প্রথম মেয়ে ছিল, বড় মেয়ে। ওর ছোট আরেকটা বোন আছে। আচ্ছা। তো নাফিসা 18 জুলাই থেকেই আন্দোলনে যাইতো, কিন্তু আমি জানতাম না। আচ্ছা। আমি জানতে পারছি 25 তারিখ রাত্রে ওর এক বান্ধবীর কাছ থেকে। জানার পরে আমি ওরে বললাম যে তুমি আন্দোলনে যাও, যদি কোনো একটা সমস্যা হয়। তো ওর মা আবার প্রবাসী। আচ্ছা। ওর ছোট বোন থাকে সাভারে, তো ও আমার কাছে থাকে। ওই সুবাদে যদি কোনো একটা সমস্যা হয় তাহলে আমি এর জবাব কি দিব। 5 তারিখ সকাল 10টা বাজে আমাকে একটা ছবি পাঠাইলো। দেখলাম মাথায় একটা সবুজ ব্যানার এবং বুকের মধ্যে ব্যাগ। তা আমার কেমন জানি লাগতেছে যে ও আসলে মনে হয় আন্দোলনেই এতদিন ছিল, আন্দোলনেই গেছে। আমি তারে নানানভাবে চেষ্টা করছিলাম বাসায় ফেরানোর জন্য, বকাঝকা করছি। ঠিক 11টা থেকে 12টার সময় আমার একটা ফোন দেওয়া বলতেছে, আব্বু তুমি টিভি দেখো, শেখ হাসিনা পালাইছে। তা আমি তারে মজার ছলেই বলছি, শেখ হাসিনা পালাইছে তো তোমার বাপের কি? তারপরে যখন 1:15 মিনিট আমি তারে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ওই পার থেকে একটা ছেলে ধরে কইতেছে, কে আপনি? আপনি দ্রুত সাভার ল্যাবজন হাসপাতালে চলে আসেন। 1 ঘন্টা আগে কথা বলছি, আমি ল্যাবজন হাসপাতালে চলে আসবো মানে? বলছে সে গুলিবিদ্ধ হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। তা আমি কি বলবো, আর তো আমার মোবাইল পড়ে গেছে হাত থেকে। আমি এভাবেই বলতেছি যে আমি কি করব এখন। তো দোকান খোলা রাখা অবস্থায় আমি একটা দৌড় দিছি। আমার গায়ে শার্ট ছিল না, একটা গেঞ্জি পরা ছিল, সেন্ডো গেঞ্জি। যখন মেন রোডে আমি আসলাম, আসার পরে দেখি লক্ষ লক্ষ মানুষ সবাই ঢাকার উদ্দেশ্যে যাইতেছে, আনন্দ মিছিল করতেছে। তখন 3:15 মিনিট। এই সময় নাফিসার মোবাইল থেকে একটা ফোন আসলো। নাফিসা নিজে ফোন করছে, পাসওয়ার্ড খোলা, বলছে আব্বু আমি মারা যাবো, আমার লাশটা তুমি নিয়ে যাও।
কথাটা এখনো আমার কানে বাজে। তো আমি বলছি, তুমি যেহেতু মোবাইলের লকটা খুলে আমারে ফোন দিতে পারছো, তুমি সাহসী মেয়ে, তোমার মামারে ফোন দাও, তোমার মামা তো তোমার হাতের কাছে। তো বলছে ঠিক আছে, ওর সাথে আমার শেষ কথা এটাই। আমি স্রোতের বিপরীতে দৌড়াইতেছি। আশুলিয়া বাজার পর্যন্ত যখন আমি দৌড়াইতে গেলাম, তো আশুলিয়া থেকে চারাবাগ যখন গেলাম তখন ওর মামা ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, ভাই আপনি হাসপাতালে যান না, নাফিসার লাশ নিয়ে আমি বাড়ি চলে যেতেছি। রিক্সার সাইড ধরে অনেকক্ষণ মানে একেবারে চুপ হয়ে গেলাম যে আমার স্বপ্ন এখানেই শেষ। তো গেলাম সাভারে। যাওয়ার পরে নাফিসার লাশ নিয়ে আসবো, তুমুল গোলাগুলি চলতেছে। নাফিসার লাশ ওখানে একবার জানাজা পড়াইলাম, পড়াইয়া 10টায় যখন লাশ উঠে আসতেছি সাভারের বাস স্ট্যান্ডে আসার কাছাকাছি, তখনই ছাত্রলীগের তারা বাধা দিল, যুবলীগের তারা বাধা দিল, লাশ নিয়ে যাওয়া যাবে না। তো রাস্তায় আমি তার এসে লাশ নিয়ে আনলাম, আনার পরে 11টায় মাটি দিলাম। আমার এলাকায় জানাজা দিয়ে আবার মাটি দিলাম। আপনার স্বপ্ন শেষ হয়েছে আঙ্কেল, আর কিন্তু নাফিসা যে স্বপ্ন দেখছিল সেই স্বপ্নের পথেও আমরা কতটা যাইতে পারতেছি সেটাও যখন আমাদের প্রশ্ন, তখন তো আমাদের কষ্টটা আরও বেশি হয়। আমি একটু শাহিন আপনার কাছে আসি। দেখতে মনে হচ্ছে একেবারে সুস্থ, কিন্তু হাতটা একটু দেখান আপনি। এবং হাতটা দিয়ে উনি একটা কলমও ধরতে পারে না, স্টুডেন্ট ছিল, পড়াশোনা বন্ধ করতে হয়েছে। এই হাত কয়টা গুলি লাগছিল? এখানে একটা স্প্লিন্টারের সবগুলো এখানে লাগছে। সেটা কত মানে একটা ফায়ারের, মানে শটগানের একটা ফায়ার থাকে প্রায় 100+ সম্ভবত থাকে, ছোট ছোট পিলেট, ওইগুলো সবগুলো এখানে লাগছে। আর কত তারিখে? 19 জুলাই। জায়গাটা মোহাম্মদপুর 7 মসজিদের সামনে। আমি প্রথমে হচ্ছে যে 18 জুলাই আমি আন্দোলনে যাই, যেটা হচ্ছে যে আমি ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে যে যখন দেখি যে আমাদের ভাইদেরকে বোনদেরকে রক্তাক্ত করা হচ্ছে, আবু সাইদ ভাইকে গুলি করা হয়েছে, তখন আসলে ঘরে থাকা যায় না আর কি। আমার নানা একজন নিজেকে কাপুরুষ মনে হয়। কাপুরুষ, আমার নানা কিন্তু একজন মুক্তিযোদ্ধা, আমার কোটা নিয়ে কোনো সমস্যা ছিল না। যখন দেখি যে চারপাশে টু বি নোটেড, মানে ব্যাপারটা আসলে আলটিমেটলি কোটার ছিল না, কিন্তু যদি কেউ আন্দোলন করে তুমি তাকে মারবা কেন, এই প্রশ্নটা কিন্তু অনেক মানুষের জন্য অনেক বড় হয়ে দাঁড়াইছে। ওইখানে হচ্ছে যে আমার অনেক পরিচিত অনেকেই ছিল, অনেক বন্ধু বান্ধব, ছোট ভাই, তাদের সাথে আমি হচ্ছে যে আন্দোলনে অংশগ্রহণ করি। এবং তখন হচ্ছে যে বিকালের দিকে পুলিশ হচ্ছে টিয়ার শেল নিক্ষেপ করতেছিল, আর এগুলোতে হচ্ছে সাধারণ যারা মানুষ ছিল, মহিলা যারা ছিল, তারা অনেক ভয় পাচ্ছিল, তাদের চোখ মুখ অন্ধকার, তাদেরকে রাস্তা পার করে দেওয়া, মানে এগুলো আমরা আর কি করছিলাম ওই দিন। এবং আমাদের নিজেদেরও চোখ টোক মানে হয়ে গেছিলো আর কি, মানে জ্বলতেছিল টিয়ার শেলে। আমরা আশেপাশের মানুষ অনেক হেল্প করছে তখন। এক পর্যায়ে হচ্ছে যে সন্ধ্যার দিকে পুলিশ হচ্ছে যে গুলি ছোড়া শুরু করছে, মানে দুই পাশ থেকে, 27 নম্বর থেকে এবং হচ্ছে যে মোহাম্মদপুর থানা থেকে, মানে দুই দিক দিয়ে চাপ দিয়ে ধরছে আমাদেরকে, ইত্যাদি মোড়ে আটকায় ফেলছে। তারপরে পরের দিন 19 জুলাই, সেই দিনের অবস্থান ছিল হচ্ছে 27 বাঁশবাড়ি যে রুটটা 7 মসজিদের সামনে, ওইখানে হচ্ছে যে আমি ধরেন 2:30 থেকে 3টার ভিতরে গুলিবিদ্ধ হই। মানে আনসার, মানে তাদের চোখ মানে বড় বড় ছিল এবং এমনভাবে তাকাচ্ছিল যে তারা হয়তোবা কোনো নেশাদ্রব্য খায় আসছে হয়তোবা। তখন হচ্ছে যে ফায়ার করতে করতে চলে আসছে এবং আমি সামনে পড়ে যাই, আমাকে ফায়ার করে। তারপরে হচ্ছে এই হাতে মানে চোখ অন্ধকার হয়ে গেছে। আরেকটা ঘটনা ওই দিন সে সময় ঘটে, একটা 12-13 বছরের বাচ্চা, সে হচ্ছে যে তাদের কবলে পড়ে যায়, তারে হচ্ছে বুকে পাড়া দিয়া ধইরা, মানে এখানে মাথা বরাবর এখানে ফায়ার করে, সে ছেলেটা জায়গায় মারা যায়। যারা এগুলোকে চাক্ষুষ দেখেছে তারা কোনোদিন ভুল ব্যাখ্যা, ওই প্ল্যানিং, এই প্ল্যানিং, কে দায়ী, এগুলো দিয়ে আসলে তাদের স্মৃতিকে আপনারা মুছে ফেলতে পারবেন সম্ভব না আসলে। আমি একটু আশিকের কাছে যেতে চাই, আপনার সাথে এর আগেও আমাদের কথা হয়েছে। মুগ্ধর সেই গুলি লাগার সময়ে যে বন্ধুটি পাশে ছিল আশিক, মানে সেই গুলিটি মুগ্ধর না লেগে আশিকেরও লাগতে পারতো।
এবং মুগ্ধর মাথা থেকে বেরিয়ে আসা মগজ, রক্ত সব কিছু যে বন্ধু হাতে লেগেছে, যে বন্ধুর, যে হসপিটালে নিয়ে গেছে, যার কোলে মাথা রেখেই মুগ্ধ মৃত্যুর দিকে এগিয়ে গেছে, সে হচ্ছে আশিক। আশিক মানে অনেক তো গল্প, অনেক বড় ইতিহাস, সময় আসলে আমাদেরকে সেইটুকু সাপোর্ট দিবে না হয়তো। ওই সময়কার ঘটনাটুকু আমাদেরকে একটু বলেন। 15 জুলাই আপনারা জানবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের উপর যখন ছাত্রলীগের একটা অতর্কিত হামলা হয়, সশস্ত্র হামলা, ছাত্রলীগের যারা ক্যাডার বাহিনী ছিল সরাসরি যে মানে মহিলা শিক্ষার্থী আছে মেয়েদেরকে পেটাচ্ছে, যেই জিনিসটা আসলে দেখার পর অস্বস্তিকর লাগছিল আমাদের সবারই। এবং আরও সবচেয়ে বেশি বিরক্ত লাগছে যে এই জিনিসটা যখন হচ্ছে তখন পাশেই পুলিশ দাঁড়িয়ে দেখতেছে, তখন এই সিস্টেমটা আসলে আমাদের কাছে অসহ্যকর মনে হয়। তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আন্দোলন করব। তো 17 তারিখ রাতে আরও যখন এই আবু সাঈদের যখন হত্যার বিষয়টা আমরা দেখি, তখন আমার কাছে মনে হয়েছে যে না, এখন আর বসে থাকবো না। তো আমি 17 তারিখ রাতে একটা মেসেজ দিয়েছিলাম যে যা কিছুই হোক, তোরা যদি যাস বা না যাস, 18 তারিখ আমি আমার অফিসের শেষ করে আমি আন্দোলনে যাচ্ছি, যদি কেউ যাস তাহলে বলতে পারিস। তো ফার্স্টে হচ্ছে মুগ্ধ এখানে লিখছে যে ও যাবে, দেন স্নিগ্ধ, দেন সবাই বলছে যে আমরা যাব। আমরা ফ্যামিলি ফ্রেন্ড ছোটোবেলা থেকেই রেগুলার, ওরা আমাদের বাসায় আসতো, আমরা যেতাম। তারপরে মুগ্ধ নতুন একটা প্যান্ট, ওর স্যান্ডেল আর হচ্ছে জাস্ট আমি একটা টি শার্ট পরে দেন আমরা দুজন বের হয়েছি। যখন আজমপুরের কাছাকাছি যাই, চারপাশে একদম ধোঁয়ায় অন্ধকার হয়েছিল, কিছু জায়গায় আগুন জ্বলছে আর বিকট শব্দ দূর থেকে। আমরা বুঝতে পারছি যে সামনে এরকম অবস্থা। তখন আমি ওরা বলতেছি যে দেখ, এটা একটা মানে মুভির মনে হচ্ছে যে একটা ওয়ার মুভি বা কিছু। তখন মুগ্ধ বলতেছে যে না, এটা গেমের একটা গেমিং জোন মনে হচ্ছে। আমরা নেমে সবাই দৌড়ে যাকেই পাচ্ছিলাম কোলে তুলে সাথে ক্রিসেন্ট হসপিটালে নিয়ে যাচ্ছিলাম। কিছু সময় আমি মুগ্ধ আলাদাভাবে এরকম যেতে যেতে, তো ও বারবার আমাকে কল করতেছিল। আলাদা যখন হয়ে যাচ্ছিলাম, ও আবার কল করে বলছিল যে বেশি দূরে যাইস না, সামনে যাইস না, সাথে থাকিস। এক পর্যায়ে পুলিশ এত বেশি গুলি করতেছিল, ও হচ্ছে আমি যেহেতু টি শার্ট পরেছিলাম, আমার এই টি শার্টের পিছনে টান দিয়ে ধরে বলছে এত বারবার সামনে যাচ্ছিস কেন, গুলি খাবি নাকি। ওই মুহূর্তে আপনারা যে একটা ভিডিও দেখছেন যে পানি লাগবে পানি, তখন ওর দুই হাতেই দুইটা প্যাকেট ছিল, একটা ব্যাগে হচ্ছে পানি ছিল আর একটা ব্যাগে বিস্কিট। তো ও বলতেছে যে ভাই কারো পানি লাগবে পানি, পানি লাগবে পানি। তখন যারাই পানি নিচ্ছিল আমি ওর ব্যাগ থেকে বের করে পানি দিচ্ছিলাম, আরও হাঁটতেছিল। এইভাবে আমরা দুজন হাঁটতেছিলাম, কিন্তু আমার শরীর আর কোনোভাবে শক্তি পাচ্ছিলাম না, মুগ্ধ ক্লান্ত হয়ে গেছে। তো আমরা রোড ডিভাইডারের মানে রাস্তার দুই পাশে যে ডিভাইডার থাকে, ডিভাইডারের উপরে আমরা তিনজন বসে আছি। প্রথমে জাকির, তারপর হচ্ছে আমি, তারপর হচ্ছে মুগ্ধ। ওই মুহূর্তে হঠাৎ করেই মানে কিছু বিকট শব্দ পাচ্ছি। মানে এই সাউন্ডটা না, এই সারাক্ষণ 2-3 ঘন্টা যে নর্মাল শব্দ শুনলাম, এটা একটু ডিফারেন্ট সাউন্ড। একদম এই শব্দটা মনে হচ্ছে যে এটার প্রতিধ্বনি হচ্ছে। তখন জাকির বলতেছে যে চল আমরা উঠে যাই। কারণ আমি ফোন ইউজ করতেছি, মুগ্ধ আমার পাশে বসা। আমি বললাম যে কি যাবি নাকি? মুগ্ধ তখন লাস্ট বললো যে চল বলছে, বাট আমি তখনও ফোন ইউজ করতেছি। আমি ফোন দেখতেছি, মুগ্ধ আমার পাশে দাঁড়ায় জাস্ট এদিকে তাকানোর পরই মানে এত কাছাকাছি এত বিকট একটা শব্দ পাই, তখন আমি জাস্ট ফোন হাতে কেঁপে উঠে আমি দৌড় দিয়ে কয়েক কদম যাওয়ার পরে আমি তো সামনে দেখতে পাচ্ছি যে সবাই দৌড়াচ্ছে, জাকিরকেও আমি দেখতে পাচ্ছি যে জাকির দৌড়াচ্ছে। তখন আমি জাস্ট ওই মোমেন্টে দেখলাম যে মুগ্ধ নাই। আমি বললাম কিরে মুগ্ধ কই? পিছন দিকে ঘুরে দেখি যে মুগ্ধ মানে দাঁড়ানো ছিল, তো গুলি একদম কপালের ঠিক এইখান দিয়ে লাগছে, এই পাশের পুরো অংশ বের হয়ে গেছে, মগজ রক্ত। তো ওইটার আমি দেখিনি, আমি জাস্ট কপালটা দেখছি। তখন আমি ঘুরে তাকাইলাম, যখন দেখলাম ঘুরে তাকিয়ে দেখেছি ও সিজদার পজিশনে পড়ে আছে, মাথাটা এরকম বাঁকা হয়ে, চোখ দুটা খোলা, কপালের এইখান দিকে রক্ত বের হয়ে রাস্তায় রক্ত পড়তেছে। তখন আমি জাস্ট চিৎকার করে বললাম যে জাকির, মুগ্ধ গুলি খেয়েছে। এটা বলে আমি সাথে সাথে আবার দৌড়ে আসছি। মুগ্ধকে তখন যে তোলার চেষ্টা করতেছি, ও নড়তেছে না, কোনো শব্দ নেই, ও জাস্ট চোখ খুলে এরকম তাকায় আছে আর মাথা দিয়ে রক্ত এরকম দেখতেছে আমি বেয়ে পড়তেছে। যখন দেখতেছিলাম যে সবাই আসলে তুলতে পারছে না, তখন আমি ওরে কোলে নিয়ে নিছি। এভাবে কোলে নিয়ে হাত পিচ্ছিল হয়ে পড়ে যাচ্ছিল, রক্তটা আসলে একদম ঘন গরম রক্ত, তো গরম রক্ত আমি ফিল পাচ্ছি, পুরা এগুলো সব গরম হয়ে আছে আমার রক্তে। একটা রিক্সাওয়ালা দেখলাম দৌড়ে আসছে, বলছে মামা আপনি পারবেন না, আমার রিক্সায় তোলেন। তখনও আমি ওর মাথার পিছনের অংশ দেখি নাই। একজনকে যিনি চিৎকার করে বলতেছে এই কপালে যেহেতু গুলি লাগছে, কপাল দিয়ে রক্ত বেরোতেছে, কপালটা হাত দিয়ে চাপ দিয়ে ধরেন। ওই মুহূর্তে তখন যেহেতু 2 হাত ব্লক, আমি এইভাবে ধরে ওরে আরও বুকের দিকে টাইনে নিয়ে তারপর হচ্ছে আমার গালের এই অংশ দিয়ে ওর কপালের এইখানে চাপ দিয়ে লাগিয়ে রাখছি, যাতে কপাল থেকে রক্ত না বের হয়। তখন আর আমি দেখি নাই যে ওর মানে ধারালো এখানে কিছু লাগতেছে। পরে এটা আসলে বুঝতে পারছি যে ওর মাথার খুলি ভেঙে যে বের হয়ে গেছে, খুলির এগুলো এখানে আমার ধারালো লাগতেছিল। তারপর হাসপাতালের সামনে যাই, হাসপাতাল থেকে নামায় দৌড়ে নিয়ে ওকে ইমার্জেন্সি রুমে নেওয়ার পর ডাক্তাররা বলছে আপনি বের হয়ে যান। সেন্সলেস হয়ে গিয়েছিলাম আমি কিছুক্ষণ পর, মুগ্ধকে জাস্ট রাখার পরে। তারপরে আবার দেখলাম যে চোখে পানি টানি দিচ্ছে। তারপরে আমি উঠে বলতেছি যে ও কি হয়? আমি বললাম আমার ভাই। পরে বলছে ঠিক আছে বাসার কাউকে ফোন দেন। তখন আমি জানি যে ওদের বাসায় কেউ নাই, আসেই একমাত্র স্নিগ্ধকে ফোন দিয়ে বলছি যে মুগ্ধর মাথায় গুলি লাগছে,
তাড়াতাড়ি আয়। ও বাসা থেকে দৌড়ে আসে। ও তখন পর্যন্ত রিয়েলাইজ করেনি যে কী হয়েছে। ও ভাবছে যে হয়তো ব্যথা পাইছে, জাস্ট নর্মালি আসছে। আয়সা বলতেছে কী রে কী হয়েছে। তখন ডাক্তার বলতেছে যে অ্যাকচুয়ালি সরি, আমরা ট্রাই করছি, বাট উনি আসছেই ডেট, ওনার কোনো পাস খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন স্নিগ্ধ চিৎকার বলতেছে যে কান্না করতেছে, বলছে যে আবার দেখেন, আপনি আবার দেখেন। শার্টের বাটনগুলো খুললো, আবার হচ্ছে ইসিজির সব কিছু লাগালো। তখন স্ক্রিনে যে পালসটা উঠে ওটা একদম স্ট্রেট দেখাচ্ছে। ওটা দেখার পর স্নিগ্ধ আমার প্রথম বলতেছে যে বল আমি এখন ভাইয়ারে কী বলবো বা আব্বুরে কী বলবো। যে ফ্রেন্ডের সাথে সারাদিন থাকলাম ক্লাস 6 থেকে একসাথে, ওই ফ্রেন্ডের মরা লাশের পকেট থেকে মানি ব্যাগ বের করতেছি, ওর আইডি কার্ড খুঁজতেছি। তখন ওর ভোটার আইডি কার্ড বের করে যে ডাক্তারকে দিলাম। তারপরে স্নিগ্ধ আসলো, আমরা লাশ রিসিভ করলাম। রিসিভ করে অ্যাম্বুলেন্সে নিয়ে 14 নম্বর ওর চাচার বাসায় গেছি। বারবার ছাত্রলীগ পুলিশ আশপাশ দিয়ে ঘুরতেছে, কিন্তু মানে আমাদের এত মানুষ বা সবাই হচ্ছে কি মানে কভার করে ফেলছে। সবাই বুঝতেছে যে এরা লাশ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। লাশের নিরাপত্তা যে জায়গায় ছিল না, ওই সিচুয়েশন যারা দেখেছেন তাদের পৃথিবী, ওই সময়কার পৃথিবী আর এর পরেরকার পৃথিবী আসলে তাদের কাছে এক না। তাদের জীবনের দর্শন অনেকখানি আলাদা। আমি একটুখানি আন্টির কাছে যাই। মাকমিন আন্টি, কন্টিনিউয়াস আপনি শুরু থেকে কেঁদে যাচ্ছেন। আমি জানি 24 সালের পর থেকে এটাই আপনার সবচেয়ে বড় সঙ্গী হয়ে গেছে এখন। শহীদ শেখ ফাহমিন জাফরের মা, আমাকে একটু বলবেন আন্টি? আমি জানি কষ্ট হবে। ফাহমিনের জন্ম রাজশাহীতেই কলেজিয়েট স্কুলে 7ম হয়ে ঢুকে 9ম হয়ে বের হইছে। খুব অত্যন্ত মেধাবী ছাত্র ছিল আমার ছেলে। 15 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের উপর মেয়েদের উপর অতর্কিত হামলা, তখন ওই ঘর থেকে দৌড়ে এসে বলতেছে আম্মু আম্মু দেখেছো আপুদের উপর ওরা এরকম করছে, আর ঘরে বসে থাকার সময় নাই, আমরা যদি বসে থাকি ওরা আরও মাথা চারা দিয়ে যাবে। ও কবিতা লেখে, স্ট্যাটাস দেয় ইনস্টাগ্রামে ইয়ে করে। তো এই জন্য আমি না করছি যে তোমরা এরকম করো না, পুলিশ টুলিশ নিয়ে যাবে। কারণ তখন তো আগেই কোনো কিছু লিখলেই তো তাকে তুলে নিয়ে চলে যেত। 18 তারিখ সকালে উঠে 8:30টার দিকে উঠলো, কলেজ আইডি কার্ডটা ব্যাগেই থাকতো, পড়ে বলছে আম্মু আমাকে কেমন লাগছে দেখো। সত্যি আমি আমার ছেলেকে যে অবস্থায় দেখেছি এত সুন্দর লাগছে, আমি কিছুক্ষণ ওর দিকে তাকাইয়ে থাকলাম। চলে গেল, গিয়ে এক পা ভিতরে এক পা আবার বাহিরে দিয়ে আমাকে বলছে আম্মু আমি যদি মারা যাই রাজপথ থেকে আমার লাশ উঠাবা না, যতদিন না পর্যন্ত এই আন্দোলন না মেনে নেয়। 12:30টায় আমি মোবাইলে মানে কাজ শেষ করে মোবাইল দেখছি যে কি অবস্থা। তখন দেখি যে দুইটা বাচ্চার উপর দিয়ে সাদা অ্যাপাসি গাড়িটা নিয়ে গেছে, করে চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ করছিল এইটা। আর আমার ছেলে তো সাদা পোশাক আর কালো প্যান্ট পরে গেছে। আমি ওইটা দেখেই আমি অস্থির যে আমার ছেলেকেই নিশ্চয়ই মারছে। আর ওর বাবা ইতিমধ্যেই তখন একদম মানে 1:30টা বাজে নাই, ওর বাবা ফোন দিয়ে বলছে শিল্পী তুমি কি করছো? আমি বললাম আমি গোসল করছি, নামাজ পড়বো। বলে নামাজ পড়তে হবে না, দ্রুত তুমি বেরিয়ে যাও, ছেলে অ্যাক্সিডেন্ট করছে, আমার ছেলে নিশ্চয়ই রাস্তায় পার হতে পারে নাই, তুমি তাড়াতাড়ি যাও। আমি বাবুর একটা টি শার্ট একটা টাওয়াল আর একটা ব্যাগে নিয়ে দ্রুত যেতে লাগছি। জসীমউদ্দিনের আগে তখন আওয়ামী লীগেরা আমাকে ধরে, আমাকে যেতে দিবে না, এবং পুলিশ ছিল, এপিবিএন ছিল। পুলিশ এসে 2টা লাঠির বাড়ি মারে। আমিও ক্ষিপ্ত হয়ে ওনাকে কলারটা ধরে ফেলে আমি বলি তোদেরকে আমি ছেড়ে দিব না। যাই হোক ওখানে ওনারা ছেড়ে দেয়। এইভাবে হতে হতে আমি ওই পার চলে গেলাম। ছেলেকে তো আমি যেদিকে ঢেকে রেখেছে, ওর অবস্থা তো মানে ঝাঁঝরা করে দিয়েছে। আমি কান্না করছিলাম, আমি দেখলাম। পরে আমি কান্না করতে করতে বলেছিলাম যে রাক্ষসীর বিরুদ্ধে লড়েছে আমার সন্তান, আমি ধন্য। ওই সময় আমার ছেলেকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমার ছেলে সহ কয়েকজনকে পুলিশ একদম সামনে থেকে স্লোগান দিচ্ছিল নাকি, পুলিশ নাকি ডেকে আমার বাবুকে কি বলেছে বলার পরে ওরা ব্যাক করতে লাগছে। তখন ঠিক 4 থেকে 5 হাত দূর থেকে ফায়ার করছে। বাবু আমার পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে কষ্ট করে সিঁড়িতে গেছে, সিঁড়ির উপরে 3জন পুলিশ গেছে। 3জন পুলিশ গিয়ে আমার বাচ্চার বুকের উপর পাড়াইছে। যে অবস্থায় আমার ছেলেকে মারছে শেষ হয়ে গেছে, আমার ছেলে নিঃশেষ হয়ে গেছে। সেই সময় আমার ছেলেকে কেমনে পাড়ায়, আমার ছেলের পিঠে অসংখ্য ঝাঁঝরা করে দিয়েছে, অসংখ্য গুলি। এবং যতক্ষণ না পর্যন্ত প্রায় 45-40 মিনিটের মতো ওখানে পড়েছিল, আমার ছেলে কাউকে আসতে দেয় নাই, ফায়ার নিয়ে দাঁড়ায় আছে, কেউ আসলেই তাকে দিবে। শেষ পর্যন্ত আমার ছেলেকে অনেক কষ্ট করে অন্যরা নিয়ে গেছে। এটা আসলে ভাবতে পারি না, আমি ছেলেকে যখন বুকে জড়ায় নিই, ছেলের ভিতরে এরকম করে জড়ায় নিয়েছি না, এখন আমার হাতের তালুর মতো সরিষার দানা পড়ে এখনো।
মনে হয় আমি সরিষার মধ্যে হাত দিয়েছিলাম। এটা যে কত কষ্ট মাদের জন্য, এই কষ্টটা সরকারকে বোঝা উচিত। আমি সরকারের কাছে এটাই চাই যে আমাদের কষ্টটা একটু বুঝুক, আমরা ন্যায্য বিচার চাই। আমার ছেলের পকেটে একটা কবিতা পাই আমরা, সেই কবিতাটা রক্তে ভেজা, শুকানোর জন্য আমরা রেখে দিই। শুকানোর পরে আজ স্বাধীনতার পর কেন ছাত্রদের রক্ত ঝরলো, কেন তাদের প্রাণ গেল, কেমন স্বাধীনতা পেলাম যেখানে কথা বলার স্বাধীনতা নেই, কেমন স্বাধীনতা পেলাম যেখানে আন্দোলনে গুলি ছোড়ে। স্বাধীনতার মূল্য কোথায়? পরাধীন রাষ্ট্রে ভাই রফিক জব্বারের রক্ত, স্বাধীন দেশে ভাই সাইদ রাফির রক্ত। তাহলে কি স্বাধীনতা পাইনি? স্বাধীনতা পেলাম তো রক্ত কেন দিলাম? রক্ত দিলাম তোর স্বাধীন দেশে, তাই রক্ত দিয়ে আবারও স্বাধীনতা আনবো। এই যে স্বাধীনতা আনার জন্য আমার সন্তান এই কবিতাটা নিয়ে মৃত্যুবরণ করেছে, এটা মা হিসাবে আমি কি চাইতে পারি সরকারের কাছে? আজকে আহতরা ট্রিটমেন্ট পায় না, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে গেলে বলে সচিবালয়ে যান, সচিবালয়ে গেলে বলে যে আপনারা MIS অফিসে যান, এখানে গেলে বলে আমাদের কাজ নাই, এইখানে যান। কেন এত হ্যারেস হতে হবে? আমরা শান্তি চাই, আমরা সুস্থ বিচার চাই। জাকির ভাইয়ের পাটা যদি আমি একটু দেখাই, প্যান্টটা পরা যখন থাকে তখন হয়তো মনে হবে ইয়াং ছেলে, হয়তো বাইক অ্যাক্সিডেন্ট করছে বা কোনো একটা কারণে একটু ঘোরায় হাঁটতেছে, বাট তার পাটা আসলে এইখান থেকে একদম নাই, এবং সেটারও নানা গল্প আছে। আমি যদি ছোট করে একটুখানি শুনতে চাই যে কবে হলো, কিভাবে হলো, তারপরে আপনার জার্নি এই পর্যন্ত আসা। আপনারা হয়তো জানেন 18 জুলাই বাড্ডাতে সকালে পুলিশের সাথে স্টুডেন্টদের একটা ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া হয়, সেখানে বেশ কিছু ব্র্যাকের স্টুডেন্ট আহত হয়। আমি যখন বাসা থেকে বের হই, রাস্তায় যখন আসি দেখি রামপুরা টিভি সেন্টারের এদিক থেকে একটা হেলিকপ্টার আসতেছে। তো প্রথম যখন আমাদের কাছে হেলিকপ্টারটা আসে, তো আমাদের দেখে উপর থেকে টিয়ার শেল নিক্ষেপ করে। তো আমরা আস্তে করে সবাই মানে একটু সেফ জোনে চলে গেলাম। তো সেকেন্ড টাইম আবার হেলিকপ্টারটা আসলো, আসার পরে তখন টিয়ার শেল দেখি নেই, মানে বিশাল সাউন্ড হলো। তখন মনে হয়েছে যে উপর থেকে সাউন্ড গ্রেনেড দিচ্ছে আসলে আমাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। তখনও আসলে আমরা জাস্ট হেলিকপ্টার তো 1 মিনিটের বেশি থাকতে পারে না, চলে যায়। আবার আমরা সবাই রাজপথ দখলে। তারপরে যখন থার্ড টাইম হেলিকপ্টারটা আসে, তখন হেলিকপ্টার থেকে ফায়ারিং করা হয়। তো হেলিকপ্টার থেকে যখন ফায়ারিং করা হয়, আমরা আসলে একটু সেফ জোনে চলে যাই, চোখে দেখা যাচ্ছে যেটা আসলে আমরা একটু সেফ জোনে যেতে পারি। তখন মেবি 9:15টার মতো বাজে। তো সবাই বলতেছে ভাই চলেন ওদের আরেকটা ধাওয়া দিই, তাহলে ওরা ওইখান থেকে সরে যাবে, তাহলে আর এখানে কোনো মানে প্রশাসনে কেউ থাকবে না। বিজিবি ছিল কিছু রামপুরা ব্রিজের ওইখানে। তো আমি তখন হয়তো বাসায় ব্যাক করব, মানে আমার শরীর খুব ক্লান্ত হয়ে গেছে আর ক্ষুধাও লাগছে, রাত হয়ে গেছে। তো আমি প্রিপারেশন নিচ্ছি যে বাসায় ব্যাক করব, জাস্ট রাস্তাটা পার হব, রাস্তার আইল্যান্ডের উপর থেকে ক্রস করতেছি। তো হঠাৎ করে একটা বিকট শব্দ হলো। তো আমার সাথে সহযোদ্ধারা বলতেছে ভাই দৌড় দেন। আমি বলতেছি আমার তো আসলে দৌড় দেওয়ার পরিস্থিতি নেই, আমার পায়ে গুলি লাগছে। তো আমি সাথে সাথে ওইখানে বৈশা পড়ি। মানে যখন আমার পায়ে গুলি লাগে, আসলে মানে আমার পাটা একদম ব্লাস্ট হয়ে যায়, মানে এরকম একটা অবস্থা, মানে মানে বিকট একটা সাউন্ড হয় আর ব্লাড মানে পুরো ছড়ায় পড়ে। তো আমার মানে প্যান্ট যে পরা ছিলাম, মনে হইতেছে পাটা ফুলে গেছে, মানে প্যান্ট সহ একদম পুরো ফুলে গেছে, এরকম একটা খুব ভয়াবহ অবস্থা। আর পাটা মানে গুলিটা খাওয়ার সাথে সাথে আমার জয়েন্টটার উপরে লাগছে, তো একদম পাটা ঝুলে গেছে। মানে আমি এখন বসেও থাকতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তারপরও মানে সহযোদ্ধারা অনেক সাহসী, ওরা আর সামনে যায়নি, সাথে সাথে দৌড়ে আসছে। তো একটা গামছার সাথে সাথে বাইদা আমাকে একটা মানে রিক্সা উঠালো। তো রিক্সায় ওঠার সাথে সাথেই দেখি একটা অ্যাম্বুলেন্স আসতেছে। তো অ্যাম্বুলেন্সটাকে সিগন্যাল দেওয়া হলো, তো বলতেছে রুগী আছে নিয়ে যান। কয় ভাই অ্যাম্বুলেন্স ভরা। কয় ভাই ওনার অবস্থা খুবই খারাপ। তো আমরা যখন অ্যাম্বুলেন্স উঠলাম, দেখি ওইখানে 6 থেকে 7 জন গুলিবিদ্ধ। তো আমার তখন এমন মানে ফিল হচ্ছে যে আমি মানে এই চোখ বুঝলে আমি আর পৃথিবীর আলো দেখবো না। তো আমার তখন একটাই টেনশন, যদি আমি জাস্ট কোনো কারণে মরে যাই, তাহলে তারা কীভাবে খুঁজবে, কোথায় পাবে। তা যদি একটু নিউজটা জানায় দিই বাসায়, তাহলে তো আর টেনশন করবে না, যা একটা হসপিটাল হলে পাবে।
তো আমি আমার বড় ভাইকে ফোন দিই না, ইয়ে করি না, আমার ছোট বোনকে ফোন দিয়ে আমি জাস্ট ঠান্ডা মাথায় আস্তে করে বলি যে আমার পায়ে তো গুলি লাগছে, আমি হসপিটালে যাচ্ছি। তো আমি আসলে কোনো প্যানিক না, ঠান্ডা মাথায় বললাম। তো ওরা টেনশন করে নেই, মানে ভাবছে যে হয়তো ছিটাপুলি টুলিট লাগছে, হসপিটালে যাচ্ছে। তখন আমি মানে দৌড় করতেছি আর মনে হতেছে যে আমি এখন চোখ বুজে ফেলবো। তখন আমার মানে এই পৃথিবীতে যে মানুষের আসলে ভালোবাসা কিংবা কিছু দেখার স্বপ্ন থাকে না, বলে যে শেষ ইচ্ছা কি, তখন আমার মানে শেষ ইচ্ছা চলে আসতেছে আমার ভিতরে, যে আমি তখন আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ যে আমি তো মরে যাব, জানি মরার আগে আমার ছোট বোনকে আর আমার মাকে জানি আমি একটু দেখতে পারি। মানে এই এতটুকুই আমার পৃথিবীতে চাওয়া পাওয়া, আর কিছুই তখন চাওয়া পাওয়া ছিল না। আমি আসলে এত কঠিন প্রোগ্রাম কখনো করি নাই, আমি জানি না এটা কিভাবে শুরু করে কিভাবে শেষ করে। আজকে আমরা শুধু কিছু মানুষের গল্প শুনিনি, আমরা দেখেছি এবং আমরা আমাদের সেই স্মৃতিকে আবার রোমন্থন করেছি, যে স্মৃতি রক্তাক্ত এবং যে স্মৃতি আমাদেরকে আজকের এই নতুন বাংলাদেশে বসে কথা বলার অধিকার দিয়েছে। আমরা গভীর শ্রদ্ধা জানাই যারা এই আন্দোলনে অংশ নিয়েছিলেন, আর আমাদের আমৃত্যু কৃতজ্ঞতা তাদের প্রতি যারা জীবন দিয়ে গেছেন আমাদের এই দেশের স্বাধীনতার জন্য নানা আন্দোলনের সংগ্রামে যুগে যুগে। তাদের সকলকে ভালোবাসা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, দোয়া রেখে এবং নতুন বাংলাদেশ গঠনে সবাই একসঙ্গে কাজ করব এই প্রত্যয় রেখে আজকের এই আয়োজন আমরা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।